আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, আই হ্যাভ এ প্ল্যান ফর বাংলাদেশ। ঠিক এইভাবেই প্রায় 10 লক্ষেরও বেশি, গুনতে তো কেউ যায়নি, কিন্তু যেটা সেখানকারই জনগণ বলছে বা মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, যে তারেক রহমান যখন বাংলাদেশে প্রবেশ করলেন 17 বছর পর, সেই সময় তার সম্মানার্থে যে বিরাট সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে 10 লক্ষেরও বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং সেই 10 লক্ষ উপস্থিত মানুষের সামনে তিনি এটা ঘোষণা করলেন, যেমনটা আপনারা ভিডিওতে দেখলেন, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, আই হ্যাভ এ প্ল্যান ফর বাংলাদেশ। অর্থাৎ তারেক রহমান 17 বছর নির্বাসনের জীবন কাটিয়ে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তিনি উদ্বেলিত বিএনপি সমর্থকদের উদ্দেশ্যে যে বার্তাটা দিলেন, তাতে পরিষ্কার যে তিনি 17 বছর পরে দেশের মাটিতে ফিরে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তিনি এগোবেন, এবং সেটা তিনি অপেক্ষমান জনতা বা তার যারা সমর্থক কর্মী তাদের সামনে পরিষ্কার ক্লিয়ার করে দিলেন। এখন এই যে বিষয়টা, এটাকে চর্চা করতে গেলে কিভাবে আমরা দেখব, কিভাবে বিশ্লেষণটা আমরা করব? তারেক রহমানের আশা এবং কোন সময়ে আসা, মানে একটা এন্ট্রি নেওয়া। সিনেমায় যখন হিরো বা বিভিন্ন যারা মেন চরিত্র এন্ট্রি দেয় না, তখন একটা দেখবেন জনগণের মধ্যে একটা উদ্বেলিত একটা ব্যবস্থা থাকে, একটা ব্যাপারটা একটা আবেগ টাবেগ কাজ করে, এটাই স্বাভাবিক। তো এই তারেক রহমানকে বা তার এই আগমনের কারণে কি আগামীতে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকায় পরিবর্তন হতে পারে, সেসব নিয়ে আমরা একটা ছোট্ট পরিসরে চর্চা করার চেষ্টা করব। আগেই বলে দেওয়া ভালো যে আমরা তো বড় মাপের বিশ্লেষক নই, খুব ছোট ছোট বিষয়ে আমরা যেটা ভাবি সেটাই ব্যক্ত করার চেষ্টা করি, এবং আপনারা যারা শুনবেন, ধৈর্য ধরে শুনছেন, এটাই অনেক। এবং আপনারা যদি সহমত হন বা অসহমত যদি হন, অবশ্যই সেটা কমেন্ট করুন, তাহলে আমরা হয়তো আগামীতে এই চর্চাটা আরো অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে করতে পারবো, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো আমরা আরো সামনে আনতে পারবো, যাতে করে আমরা আরো সমৃদ্ধ হই। প্রথম হলো হচ্ছে এই তারেক রহমান জেনারেল জিয়াউর রহমানের ছেলে। জেনারেল জিয়াউর রহমান কে ছিলেন? বাংলাদেশের একজন প্রাক্তন রাষ্ট্রপতি, যার নামে ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, যিনি বিএনপি পার্টির ফাউন্ডার, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বাংলাদেশের রাজনীতির যে গতি, সেটাতে দুটো মূল দলের উপরে নির্ভর করেই চলেছে এতদিন পর্যন্ত। সেটা হচ্ছে আওয়ামী লীগ, যার মাথায় ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান, পরবর্তীকালে ব্যাটন চলে যায় তার মেয়ে শেখ হাসিনার উপরে। এবং আরেকটা দিকে জেনারেল জিয়াউর রহমান, তার নেতৃত্বাধীন বিএনপি পার্টি, এবং পরবর্তীকালে সেখান থেকে আসেন খালেদা জিয়া। খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত বয়সজনিত কারণেই হোক আর বিভিন্ন কারণে হোক, উনি শারীরিকভাবে বিভিন্ন সংকটজনক, ভীষণ সংকটজনক অবস্থায় ঢাকায় একটি একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এরপরে এই তারেক রহমানটাকে আমি যেটা চর্চায় বলছি, যে তারেক রহমান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা গুগল করলে, উইকিপিডিয়া করলে আপনারা সব জায়গায় জেনে যাবেন, এটা আপনারা সকলেই জানেন। নতুন করে এই সমস্ত নিয়ে তথ্য দেওয়া মানে আপনাদের ভারাক্রান্ত করা। মধ্য কথা এই যে তারেক রহমানকে কিন্তু একটা সময় দেশ থেকে দেশান্তরিত হতে হয়েছিল আওয়ামী লীগের চাপে, বা বলতে পারেন আওয়ামী লীগের প্রেশারে বলতে পারেন, অথবা এটাও বলতে পারেন যে করাপশন থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন মানে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ, এই অভিযোগ বা বিভিন্ন সময় এক্সটর্শন করা, চাঁদা চাওয়া ইত্যাদি নেওয়া, মানে সেই সময়টা 2005, 7, 8 এইরকম সময়, কখনো গ্রেনেড বিস্ফোরণ, কখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় ইত্যাদির জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, এবং তিনি তখন থেকে জামিন পাওয়ার পরে একেবারে সোজা ইংল্যান্ডে, অর্থাৎ পার দেশের বাইরে। মানুষ তো সবই সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যায়, মানুষ সময়ের সঙ্গে সঙ্গে তার ভালো মন্দ ইত্যাদি সব ভুলে যায়। মানুষ যখন ভাবে ভালো থাকতে থাকতে, হঠাৎ মানুষের মনে হয় এই যে ভাই আমি কতটা ভালো আছি দেখি, তাহলে খারাপটাকে আনি, খারাপটাকে এনে এবার বুঝতে পারছি যে আগে ভালো ছিল, কিন্তু আগে তো ফিরে যাওয়ার উপায় নেই। তো সময়ের গ্যাপ এমন না, সময়ের ব্যবধান এমন যে 2008 সাল, এখন 25 সাল, অর্থাৎ প্রায় 17 বছর। এই 17 বছর সময়টা অনেক অনেক বেশি সময়, সব মানুষের ভুলে যাওয়ার পক্ষে খুবই স্বাভাবিক বিষয়। তো এই তারেক রহমান সাহেব গতকাল এলেন, এইবারে গতকাল আসার সঙ্গে সঙ্গে এতটা অভ্যর্থনা বোধহয় তারেক রহমান নিজেও ভাবতে পারেনি। গোটা দেশ থেকে মানুষ চলে এসেছিল, মানে এত পরিমাণ মানুষ সেদিন তার ওই তাকে অভ্যর্থনা জানাতে হাজির হয়ে গেলেন ঢাকা শহরে, ভাবাই যায় না, কল্পনাতীত। এরকম গ্র্যান্ড ওয়েলকাম, গ্র্যান্ড রিসেপশন সত্যি কজনের ভাগ্যেই বা জোটে। এটা একটা বিরাট ব্যাপার, তারেক রহমানের জীবনের একটা মাইলস্টোন বলা যেতে পারে।
এবার এই তারেক রহমানের এই যে ফিরে আসাটাকে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া এটাকে ভীষণভাবে পজিটিভলি দেখিয়েছে যে আগামীর প্রধানমন্ত্রী। কারণ আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগকে নির্বাচনে ওখানে অংশ নিতে দেওয়া হবে কি হবে না, এখনো পর্যন্ত নিষিদ্ধ, হবে কি হবে না সেটা কেউই জানে না, সম্ভবত নেওয়া হবে না। তাহলে অটোমেটিক ভাবে এবারে চলে আসছে সামনের যে আমরা আলোচনাটা বলতে মানে আমরা আলোচনা করতে চাইছি যে আগামীতে ভবিষ্যৎটা কি, বা আগামীতে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে। কারণ বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের নেইবার। আমরা যদি হাত তুলে বসে থাকি যে না না বাংলাদেশে কি হচ্ছে আমার দেখার দরকার নেই, এটা 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 কি বলুন তো, এটা একটা রাজনৈতিকভাবে ইম্যাচিউরিটির লক্ষণ, এটা অপরিপক্কতার লক্ষণ। আপনি আপনার ঘরের পাশে আগুন লাগলে আপনি যদি জল ঢালতে না যান তাহলে ওই আগুনটা আপনার ঘরে গ্রাস করবে। বাংলাদেশে এখন যে অবস্থা, যে আগুন চলছে, যে আগুন মানে লিপ্ত হয়েছে, সেখানে মানুষ গৃহযুদ্ধের মতো পরিবেশ। এটা অস্বীকার করার উপায় নেই যে আওয়ামী লীগের উপরে বিরাট সংখ্যক মানুষ, এখনো নিম্ন বর্গের মানুষ যারা আছেন, যেখানে লোয়ার ইনকাম গ্রুপের মানুষ, তারা ভীষণভাবে আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগের একটা বড় রকম লেগাসি আছে, সেটা তারা চাইবে খুব স্বাভাবিকভাবে। এবার বিএনপির একটা বড় লেগাসি আছে, তারা এতদিন পরে আওয়ামীর চাপে কোথাও ছিল না, সিনেই ছিল না, তারা এবার নতুন করে সামনে আসবে, তারা এবার মরিয়া প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগের যারা ছিল, যারা এদিক ওদিক সব জামানাতে ক্ষীর খাওয়ার বাসন এনে থাকেন, তারা এবার আওয়ামী লীগ থেকে এখানে চলে আসবেন। কারণ তাদের স্বাভাবিক চয়েস কখনোই ওই এনসিপি হবে না, কখনোই অন্য পার্টি হবে না, জাতীয় পার্টি তো হবেই না, এর সাথে জাতীয় পার্টি। তাহলে কোথায় যাবে, তারা চালে চলে আসো বা বিএনপিতে। এটা এই উপমহাদেশের রাজনীতিতে কোয়াইট কমন, আমরা আমাদের রাজ্যেও দেখেছি, আমরা ওই দেশেও দেখতে পাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে এই যে ক্ষমতার ক্ষীর খাওয়ার এই বাসনা, তার জন্য এই যে এত লোকের যে জনসমাগম, সেটা কিন্তু শুধু তারেক রহমানকে নিয়ে আবেগ না। তারেক রহমানের আবেগ অবশ্যই আছে, তার সঙ্গে এই ভিড়ের মধ্যে গা ভাসিয়ে দাও, নিজেকে জানাও যে আমি তোমার থেকে যে বিএনপি নেতা ছিল আমি তার থেকে বড় বিএনপি। কারণ এখনো বিএনপি সেখানে রাজনৈতিক ভবিষ্যৎ হিসাবে উঠে আসছে। এবার প্রশ্ন হলো যে ওই দিব্যজ্ঞানী লোকটার এবার ভবিষ্যৎ কি। আমি মোহাম্মদ ইউনূসের কথা বলতে চাইছি, যে দিব্যজ্ঞানী লোকটা ভারতবর্ষে এসেছে, বাংলাদেশে তাকে আনা হলো মুখ্য উপদেষ্টা পদে, যে বাংলাদেশের অস্থির অরাজক অবস্থা আফটার দ্য আউস্টার অফ শেখ হাসিনা, তিনি একটা ভালো রোল প্লে করবেন। কিন্তু কোথায় কি, তিনি এমন একটা অবস্থা তৈরি করলেন তার ওই এনসিপি পার্টির ছেলেপেলেদের নিয়ে, তিনি প্রকাশ্যে হয়তো বক্তব্য রাখছেন না, কিন্তু তার এনসিপি, তার যে মদত পুষ্ট বা তাকে তার সমর্থন পুষ্ট যে এনসিপি, সে নিত্য নৈমিত্তিক একবার ইন্ডিয়ার দিকে যেন বন্দুক বুঝিয়ে বসে আছে। কখনো বলছে আমি সেভেন সিস্টার দখল করে নেবো, কখনো বলছে চিকেন নেক কেটে দেবো, কখনো বলছে যে আমরা এবং মানে ভারতবর্ষকে এই করতে পারি সেই করতে পারি, গ্রেটার বাংলাদেশের ম্যাপ বার করছে, সেই ম্যাপ আবার বই সহকারে দিয়ে দিচ্ছে পাকিস্তানের জেলা লেখা আছে। পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে এই হাজার হাজার মাইলের ডিফারেন্স থাকা সত্ত্বেও বিছড়া হওয়া দুই ভাই যেন এক জায়গায় এসে মিল হয়ে গেল। আহা কি গলায় গলায় বন্ধুত্ব। যে পাকিস্তান বাংলাদেশের উপরে ঘাতক বাহিনী দ্বারা ব্যাপক অত্যাচার চালিয়েছে, সব ভুলে গেল, ভুলে গিয়ে একবারে ধেই ধেই করে আমার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো একেবারে গলায় মিলিয়ে নিয়ে দারুণ বন্ধুত্ব এখন চলছে। বন্ধুত্ব করো, কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়ম করে ভুল করেও একবারে ভারতবর্ষের বিরুদ্ধে তোমরা তোমাদের সেই যে কার্যকলাপগুলো চালাচ্ছ সেগুলো চালিও না। এবার প্রশ্ন হয়ে যায় তাহলে এবার ভবিষ্যৎ মোহাম্মদ ইউনূসের কি। মোহাম্মদ ইউনূস কিন্তু যতদিন তারেক রহমান না এসেছিলেন ততদিন তার মধ্যে একটা হালকা একটা বাসনা আস্তে আস্তে যেটা প্রমাণিত হচ্ছে যে ইলেকশন তো তাকে করতেই হবে, কারণ তাকে তো অভ্যন্তরীণ নিরাপত্তা অভ্যন্তরীণ মানে একজন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে, চিরকালের জন্য তো নয়। কিন্তু ক্ষমতার স্বাদ যে আমি বারবার বলি বড় উদগ্র স্বাদ, সেই স্বাদের মতো সেই নেশা, তার মতো নেশা আর কিছু নেই। ক্ষমতায় বসে তিনি ভাবলেন যে আমি যদি এখানে পার্মানেন্টলি বসে যাই কেমন হয়, এবং তার জন্য আমার সার্জিস নাহিদ অনেকেই রয়েছে, সুতরাং অসুবিধা কিছু নেই, তারা ওদিকে হুক্কা হওয়া করবে, আমি এদিকে বলবো যে না দেশের অবস্থা ভালো নয়, সুতরাং ইলেকশন এইভাবে হতে পারে না, ইলেকশন চলুক, ইলেকশন ক্যান্সেল হয়ে যাক। সুতরাং তার জন্য কাউকে যদি বলি করতে হয় সেটাও করতে হবে। রাজনীতিতে সবই সম্ভব, কোথায় কাকে কে বলি করে দিচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। তথ্য উঠে আসবে আগামীতে যে ওসমান হাদির মৃত্যুর জন্য প্রকৃতভাবে কে দায়ী। যদি দেখা যায় ওসমান হাদির মৃত্যুর জন্য সেখানে রাজনৈতিক কোনো মোটিভেশন সেখানে দায়ী ছিল, তাহলে এরা কোথায় যাবে। যাই হোক, সেটা অনেক পরের ভবিষ্যৎ, পরে দেখা যাবে। কিন্তু তারেক রহমান আসার মাত্রই দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে একটা ভ্যাকুম হয়েছিল, যে শূন্যস্থানটা হয়েছিল, সেই শূন্যস্থানটা কিন্তু একটু হলেও ভরাট হয়ে গেল। তারেক রহমান আগে কি ছিল না ছিল অতীত, এখন ভুলে যাবে, ওই অতীত তার চলবে না। তারেক রহমান 2025 সালে 60 বছর বয়স, তিনি এসছেন, মেয়েকে নিয়ে এসছেন, স্ত্রীকে নিয়ে এসছেন, এবং তিনি আসার পর একটা গ্র্যান্ড ওয়েলকাম পেয়েছেন, এবং তাতে ক্লিয়ার
যে তারেক রহমান কিন্তু আগামীতে সেই দেশে একটা বড় রকম রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন, এবং এটা যদি হয় তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসকে এবং তার এনসিপিকে চাটিবাটি গুটিয়ে পালাতে হবে। কারণ মানুষ ওখানে, যে মানুষ আছেন কমন পিপল, আমি অনেকের সঙ্গে কথাবার্তা বলি, কমন পিপল অনেকেই আসেন যারা এপারে আসতেন, আমরা কথাবার্তা বলতাম, তাদের মধ্যে কিন্তু হয় আওয়ামী নয় বিএনপি, হয় আওয়ামী নয় বিএনপি, এর বাইরে কিন্তু তারা জামাত ফামাত ইত্যাদি জাতীয় পার্টি এদেরকে কিন্তু পছন্দ করে না। বাংলাদেশের মানুষ, এই উপমহাদেশের মানুষ, বিশেষ করে এই যে বাংলা ভাষাভাষী উপমহাদেশীয় এই অঞ্চলটাতে মানুষ কিন্তু উগ্রপন্থা এবং কট্টরপন্থার বিরোধিতা চিরকালই করে এসছে। সুতরাং এই মানুষগুলো, একটা বিরাট অংশের মানুষ, যখন উদীচিতে আক্রমণ হয়, ছায়ানটে আক্রমণ হয়, তারা তাদের বাধ্যবাধকতায় হয়তো সেই সময় ভোকাল হতে পারেননি, বিশাল প্রতিবাদ করতে পারেন, কিন্তু মনে মনে সেটা পছন্দ করেন না। আরে কে পছন্দ করবে যে নিজের দেশে একটা অরাজক অবস্থা চালু হোক, নিজের দেশ গাজা হয়ে যাক, নিজের দেশ সিরিয়া হয়ে যাক? কেউ তো চাইবে না। কারণ সবাই সবার স্বার্থটা ভালো করে বোঝে যে বাংলাদেশ একটা সময় পার ক্যাপিটা ইনকামে অনেক দেশের থেকেও ভালো জায়গায় যাচ্ছিল, তারা তো চাইবেই সেখানে তারা ভালো মতো থাকুক। কারণ আফটার অল দিনের শেষে আপনার পেটে খাবার দাবার না থাকলে তো কোনো কিছু থাকবে না, সারাদিন তো ব্রেন ওয়াশড হয়ে চলবে না। এই সংখ্যক মানুষটা কিন্তু চুপচাপ আছে, তারা যখন বিএনপিকে দেখবে স্বাভাবিকভাবে আওয়ামী নেই, বিএনপির উপরেই তারা ভরসা করবে, এবং বিএনপিতে যদি ভরসা করে আগামীতে আমার মনে হয় বাংলাদেশ আবার একটা হয়তো ট্র্যাকে আসবে, যেটা এখন আপাতত ট্র্যাক ছেড়ে অন্যদিকে দৌড়চ্ছে। তাদের ভুং ভাং কথাবার্তা, মানে এইসব মানে বালখিল্যের মতো যে কথাবার্তাগুলো বলা হয়, এইসব কথাবার্তাতে চলবে না এইসব এনসিপি লিডারদের। এটা আগামীতে মানুষ বুঝে যাবেন, এবং তারেক রহমানের আগমন নিঃসন্দেহে কোণঠাসা করবে এই দিব্যজ্ঞান যুক্ত মানুষ, কাণ্ডজ্ঞান রহিত মোহাম্মদ ইউনূসকে। আমরা বলে কিন্তু গতকাল যেভাবে গ্র্যান্ড ওয়েলকাম হলো, প্রায় লাখ লাখ 10 লাখের উপরে, আল জাজিরা বলছে 10 লাখ, বিবিসি বলছে 10 লাখ, কেউ তার গুনতে যায়নি, কিন্তু প্রচুর মানুষ এসেছে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে স্বাভাবিক এত মানুষের সমাগম কপালে ভাঁজ ফেলে দিয়েছে মোহাম্মদ ইউনূসকে, সেটা আগামীতেই দেখা যাবে। ওই যে বাদবাকি ওর যে এনসিপির যে পঙ্গপালের মতো, ফড়িং এর মতো ফর 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 করে উল্টো পাল্টা বকা, এই মানে আগেকার সমস্ত কিছু ইতিহাস বহির্ভূত জ্ঞান নেওয়া ওই ছাত্র নেতাদের ইতিমধ্যে কিন্তু কলা টিউন নামতে শুরু করেছে। কারণ মানুষ অশান্তি চায় না, এবং সে যেখানকারই মানুষ হোক, মানুষ সবসময় শান্তির পক্ষে, শান্তি খোঁজে। কিছু দুষ্টু মানুষ তাদেরকে ব্যবহার করে। এখন ভবিষ্যৎ বলে দেবে রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে। তবে তারেক রহমানের আগমন অবশ্যই কিন্তু মাথা চিন্তায় ভাঁজ ফেলে দিল মোহাম্মদ ইউনূসের। নমস্কার।